প্রবাসী ঘরকন্যার সম্প্রতি কিছু ব্লগ নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা এবং সমালোচনায় প্রায় তুঙ্গে। প্রথমে ভেবেছিলাম নিজের মতামত কিছু প্রকাশ করব না, কিন্তু ভাবলাম যখন ব্যাপারটা এত বড় ইউটিউবার, এত বড় ইনফ্লুয়েন্সারকে নিয়ে, তাহলে বোধহয় কিছু কথা শেয়ার করা উচিত সকলের জন্য। প্রথমেই মহুয়াদির শাশুড়ি, যিনি পরলোক গমন করেছেন, মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। মহুয়াদি, আপনি আপনার ব্লগে বললেন বা খুব কমনলি বলেন যে আপনার ব্লগগুলো হচ্ছে আপনার স্মৃতির খাতা। মানলাম, হতেই পারে। তো সেই স্মৃতির খাতাটাকে, তার মধ্যে কিছু ভিডিও আপনার সম্পূর্ণ নিজের কাছেও রাখা যেত, কিন্তু ইউটিউবে যখন আমরা ভিডিও পাবলিশ করি সেখানে অপশন থাকে প্রাইভেট, পাবলিশ এবং স্কেডিউল। তো আপনি যদি চান যে কোনো ভিডিও আপনার নিজের জন্য রাখবেন, সেটাকে আপনি প্রাইভেট করেও পাবলিশ করতে পারেন। পাবলিকলি পাবলিশ করা সবসময় দরকার পড়ে না, এবং সেই লিঙ্ক আপনি আপনার ভাসুর, যা বা অন্য কাউকে যাদেরকে চাইছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তারা যে কোনো সময় যতবার ইচ্ছে সেটাকে দেখতে পারে। সবসময় পাবলিকলি সেটাকে পাবলিশ করতে হবে, নট নেসেসারি। মানে যখন কোনো ভিডিও আপনি পাবলিকলি পাবলিশ করছেন, তার মানে এটা শুধুমাত্র আপনার স্মৃতির খাতা নয়, সেটা সমাজে কি ইম্প্যাক্ট ফেলছে, কোন দিকে ইনফ্লুয়েন্স করছে, পজিটিভ না নেগেটিভ, সেটা যথেষ্ট পরিমাণে ম্যাটার করে। আপনি একজন বড় ইনফ্লুয়েন্সার, সত্যি আপনাকে দেখে বহু সাধারণ মহিলা ইন্সপায়ার্ড হয়েছেন, শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করা, ভিডিও বানানো। আমার বলতে দ্বিধা নেই, আমার এই ছোট্ট চ্যানেলটা কিছুটা হলেও আপনার এই ভিডিও দেখেও ইন্সপায়ার্ড। আপনার ভিডিওতে এমনিতেই লাখে লাখে ভিউজ, লাখে লাখে ভালোবাসা। নর্মাল আপনার ভিডিওতে যেরকম 3 লাখ, 4 লাখ, কখনো কখনো 5 লাখ ভিউজ, কিন্তু এই ভিডিওতে 17-18 ছাড়াচ্ছে জাস্ট কয়েকদিনের মধ্যেই। একবার ভাবুন, এই যে এই ট্রেন্ডটায় যে এইরকম ভিডিও বানালে যে এত ভিউ পাওয়া সম্ভব, এটা যদি কোনোভাবে অন্য যে ইনফ্লুয়েন্সার রয়েছে, অন্য যারা ইউটিউবার রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করে দেয়, তাহলে তো সবাই এই নিয়ে, এই সংক্রান্তই কন্টেন্ট বানাতে থাকবে। কোথায় যাবে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া? কোথায় যাবে আমাদের তাহলে ফিডেতে? তার মানে মানুষের শেষকৃত্যর ভিডিও, শ্মশানের ভিডিও, এগুলোতে ভরে যাবে। এইটাই কি আপনি চাইছেন, বা এইটাই কি আপনারা দেখতে চাইছেন? আজকাল অনেক ব্লগার রয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা যা পারে তাই আপলোড করে। কোনোটা দেখা সম্ভব, কোনোটা দেখা সম্ভব হয় না। কিন্তু আপনাকে সত্যি এতদিন ধরে একজন রুচিশীল মানুষ মনে হতো। আপনি যেরকম নম্রভাবে, সুন্দরভাবে, অত্যন্ত সাধারণ টপিকেও একটা সুন্দরভাবে ভিডিও প্রকাশ করতেন, আপনাকে সত্যি অন্যরকম মনে হতো। সেই জন্যই বোধহয় আমার মতন অনেকেই এইটা মেনে নিতে পারছে না যে কারোর শেষকৃত্যের ভিডিও, তাও এত ডিটেলড, এত বিস্তারিত, যে আগুনে পোড়ানোর জিনিস দেখাচ্ছেন বা চুল্লি থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে সেইগুলো দেখাচ্ছেন। কি ইম্প্যাক্ট পড়বে? অনেক ইয়াং লোকেরা রয়েছে যারা আপনার ভিডিও দেখে, তারা কি কিভাবে ইনফ্লুয়েন্স হবে সেটা কিন্তু আমি ভেবে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে দাঁড়িয়ে একটা ভীষণ বড় ইনফ্লুয়েন্স, আমরা চেষ্টা করেও সেটাকে অ্যাভয়েড করতে পারি না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রকম ভিডিও, এটা অত্যন্ত পার্সোনাল ভিডিও, এবং এইরকম ধরনের যে কোনো মানুষ মারা গেছে তারপরে কি হচ্ছে সেগুলো বানানোর আগে বারবার ভাবা উচিত, বিশেষ করে যখন কেউ একজন বেশ বড় ইনফ্লুয়েন্সার। মা চলে গেল মানে লেখার আগে হাতটা একবার কেঁপে উঠল না? আর ইউটিউবের থাম্বনেইলে আপনার এবং মায়ের ছবি। একদিন রাত্রিরে শুতে যাব, ঠিক তখন আমার কাছে নোটিফিকেশনটা এসেছিল। আমি না মানে একটু হকচকিয়ে গেলাম যে হঠাৎ কি হলো। মানে তৎক্ষণাৎ ভিডিওটা দেখতে গেলাম, গিয়ে দেখলাম আপনার শাশুড়ি মা এবং আপনি এয়ারপোর্ট ঘুরে দেখাচ্ছেন। এই মায়ের কথা বলে বোধহয় লোক টানা অনেক ইজি ছিল, বা ভিউজ বাড়ানো বোধহয় অনেক ইজি ছিল কম্প্যারেটিভলি। কিন্তু আপনার ভিডিওতে তো এমনিতেই লাখে লাখে ভালোবাসা পড়ে, লাখে লাখে ভিউজ হয়। তাহলে এই রকম একটা টুইস্টেড হেডলাইনের কি দরকার ছিল? আমি বলছি, আপনার মা বোধহয় আপনার বা আপনার ভাইয়ের বউয়ের ভিডিওর মাধ্যমে বেশ পপুলার, পরিচিত। সেই জন্য বোধহয় এই পথটা বেছে নেওয়াটা কম্পারেটিভলি ইজি ছিল। আরে মৃত্যু সংবাদের ব্লগ, আপনি পারতেন একটা সংবাদ হয়েছে, ঠিক আছে, আপনার জীবনে একটা ঘটনা হয়েছে, সেটাকে নর্মালি পাবলিশ করতে, নর্মালি বলতে যে হ্যাঁ আপনার শাশুড়ি মা মারা গেছেন, এরকম কিছু। কিন্তু মৃত্যু সংবাদের ব্লগে এয়ারপোর্ট ঘুরে দেখাচ্ছেন যে ছবিটা কি সুন্দর, এরা এই খাবার কিনলো, বাচ্চাদের জন্য এই গিফট কিনলাম। মানে কিভাবে? আমি তো জানি যে খুব কাছের লোক যদি হঠাৎ করে এরমভাবে মারা যায়, মানুষ পুরো শ্যাটার্ড হয়ে যায়।
সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এরকমভাবে ব্লগটা করলেন কিভাবে, আমি না হিসেব মেলাতে পারছি না। বারবার বলছি, অন্য যে কোনো কেউ করলে কিচ্ছু মানে এসে যেত না, কোনো ইম্প্যাক্টই হতো না, কিন্তু এইটা মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে যে মহুয়াদি এরকম একটা ব্লগ করলেন কিভাবে। আপনার বাড়ির লোকের সঙ্গে যখন এয়ারপোর্টে দেখা হলো, সেই হাসিটা বোধহয় স্বাভাবিক, আমি সেটা রিলেট করতে পারি। যে কোনো কারণেই আমাদের অনেক দিন পরে যখন নিজের লোকের সঙ্গে দেখা হয় না, তখন একটা ভালো লাগে, আনন্দ লাগে। বাট সেটাকেও ফিল্ম করতে হবে? তাহলে তো সেটা মৃত্যু সংবাদ না, তাহলে তো সেটা কন্টেন্টের জন্য হচ্ছে। ভুল বলছি কিছু আমি? আপনার এই সংক্রান্ত যে দ্বিতীয় ভিডিও, যেখানে আপনি বলেছেন যে আপনি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ ভাসুর যা এদের পারমিশন নিয়েছেন, নিয়ে আপনি এই ব্লগগুলো পাবলিশ করছেন, আমি জানি না কতজন এটা বুঝেছে, কিন্তু ছোটখাটো ভিডিও আমিও বানাই, আমি স্পষ্ট বুঝেছি যে এটা পরে এডিটেড, এমন নয় যে সেটা তৎক্ষণাৎই করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি আপনার প্রথম ভিডিওর পরে যে সকল কমেন্ট হয়েছিল, যেগুলো সমালোচনা হয়েছিল, বেশ হাসি মুখে মিষ্টিভাবে সেগুলোর জবাব দিয়েছেন। কিন্তু জানেন কি, প্রত্যেক প্রফেশনের মানুষই না, যদি বাবা মা বা প্রচন্ড নিকটাত্মীয় কেউ মারা যায়, তারা একটা ব্রেক নেয়, ছুটি নেয়। কারণ কেন বলুন তো? কারণ প্রত্যেকটা মানুষের যে মানসিক ধাক্কাটা যায়, তার মানসিকভাবে তখন দুর্বল হয়ে পড়ে। তাদের তখন দরকার একটু রেস্ট, বিশ্রাম এবং তার পরিবারের সঙ্গে টাইম কাটানো। আপনিও নিতে পারতেন, তার পরিবর্তে আপনি বললেন আপনি ভিডিও করবেনই, মানে এই রকম কোনো মানুষের শেষ কৃত্যের ভিডিও বা অসহ্য চলে তার কি নিয়মাবলী, কিরমভাবে আপনারা কি মানছেন, এই রিলেটেড আপনি ভিডিও করবেনই। যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, কিন্তু আপনি করবেন। বড় ইউটিউবারদের বোধহয় এই ঔদ্ধত্যটা থাকে, তাই না? আর আমি সত্যিই জানি না যে আপনার পরিবারের লোকজন তারাও বা কিভাবে এই ব্যাপারটাকে সাপোর্ট করলো যে হ্যাঁ এইরকম ব্লগ করা যায় এবং সেটাকে পাবলিশ করা যায়। সাধারণত দেখেছি যখন কোনো মানুষ মারা যায়, কেউ হয়তো ছবি তুলতে গেল বা ছোট্ট করে ভিডিও করতে গেল, তাকে সবাই বলে না এইরকম ছবি তুলিস না, এরকম ছবি করিস না। কারণ আমরা হয়তো যে মানুষটি মারা গেছেন তার বেঁচে থাকার সময়ে যে একটা প্রাণোচ্ছল ছবি, সেটাকেই আমাদের স্মৃতির মধ্যে রাখতে চাই, নট কি মৃত্যুর পরের সেই ছবিটা। সেই জন্যই বোধহয় সবাই বারণ করে। সেই ক্ষেত্রে মারা যাওয়ার পরে ভিডিও, মৃতদেহের সঙ্গে ভিডিও। এবার আসি, যারা ওনাকে সাপোর্ট করে বলছেন যে মহুয়াদি তার সুখ দুঃখের সব কথাই ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাদের কাছে আমার প্রশ্ন যে ঠিক কোন দুঃখের কথা উনি শেয়ার করেন? বড়জোর নিজের বা ওনার ফ্যামিলির, ওনার ছেলে মেয়েদের সাময়িক কোনো অসুস্থতার কথা, বা হয়তো হালকা করে কোনো ভিসার প্রবলেম হয়েছে সেই সমস্ত কথা, বা হয়তো কার্পেটে জল পড়ে গেছে, কার্পেট ভিজে গেছে, সেজন্য সারাদিন বাড়িতে থাকতে পারেনি, সেই সমস্ত প্রবলেমের কথা? এর থেকে বড় দুঃখের কথা, এর থেকে বড় প্রবলেমের কথা কি উনি কখনো শেয়ার করেছেন? ওনার শাশুড়ি মায়ের অসুস্থতার কথা কি কখনো উনি শেয়ার করেছেন? যদি তা না হয়, তাহলে শাশুড়ি মা মারা যাওয়ার পরে এত ডিটেলড ব্লগ কেন? এটা কি পাবলিসিটি নয়? এটা কি শুধু কন্টেন্টের জন্য নয়? আই ডোন্ট থিঙ্ক এটা শুধুমাত্র দুঃখ শেয়ার করার জন্য। দুঃখ শেয়ার করতে হলে পরিবার রয়েছে, নিজের লোক রয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছে। তার জন্য ইউটিউবে এসে নিজের দুঃখ শেয়ার করার কোনো দরকার পড়ে না, এবং নিজের দুঃখের সঙ্গে এয়ারপোর্ট ঘুরে দেখানো বা কে কি খেলো, কে ভালো মানুষ, কে কার কি গুণ, সেগুলো বলার দরকার পড়ে না। দুঃখ শেয়ার এবং কন্টেন্ট ক্রিয়েশন দুটো সেপারেট। দুটোকে মিশিয়ে বললে ব্যাপারটা হচপচ হয়ে যায়। সর্বোপরি আমি আমার মতটুকুনি শেয়ার করলাম। কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। না, আমার এত ঔদ্ধত্য নেই যে আমি বলবো যে আপনার ভালো না লাগলে এড়িয়ে যান। ভালো না লাগলে অবশ্যই আপনার মতামত শেয়ার করুন। আমার মনে হয় একজন বড় ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজের প্রতি আপনার কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়া আজকালকার দিনের একটা বিশাল বড় ইনফ্লুয়েন্স, মেনলি টুয়ার্ডস দ্য ইয়াং জেনারেশন, টুয়ার্ডস দ্য ইউথ। সেটাকে টেক কেয়ার করা উচিত, তাই নয় কি?